হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আমাদের WBCS প্রিলি 2021কে টার্গেট করে কিন্তু নিয়মিতভাবে বেশ কিছু MCQ সিরিজ আমাদের চলছে। তার মধ্যে আজকে আমি তোমাদের সঙ্গে কী আলোচনা করবো, আমি আলোচনা করবো জিওগ্রাফি অফ ইন্ডিয়ার কিন্তু কিছু অ্যাডভান্স লেভেল MCQ তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং তোমাদেরকে আমি বলে দিই, যত MCQ ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু তোমরা খুব ভালো করে অ্যাটেন্ড করো ফ্রেন্ডস, কারণ আমাদের WBCS-এর যে লেটেস্ট প্যাটার্ন, মানে প্যাটার্ন যে দিনে দিনে চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের লেভেল যে আপ হচ্ছে, কাট অফ যে ইনক্রিজ করছে, এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু এই সমস্ত কোশ্চেন সেটগুলো তোমাদের জন্য বানানো হয়েছে। অতএব এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। তো শুরু করার আগে তোমাদেরকে আরেকবার মনে করে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের WBCS-এর জন্য কিন্তু ব্যাচ 3 মেগা মক টেস্টে যে ব্যাচ 3, সেই ব্যাচে 3তে কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। এর ফিচার্সগুলো তোমরা সব এখানে অলরেডি দেখতেই পাচ্ছ যে কতগুলো করে টেস্ট আছে, টোটাল 811টা টেস্ট আছে এবং এগুলো সবই কিন্তু লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তৈরি এবং অন্যান্য ফিচার্সগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং ব্যাচ 3 কিন্তু আমাদের কি হতে চলেছে, সেটা হচ্ছে লাস্ট ব্যাচ হতে চলেছে। অতএব তোমরা কিন্তু যারা যারা ইচ্ছুক, প্রিপারেশান নিচ্ছ WBCS-এর জন্য, তারা অবশ্যই এই চান্সটাকে গ্র্যাব করো। কোর্স সম্বন্ধে আরও ডিটেলস ডেসক্রিপশান জানার জন্য এবং কীভাবে পেমেন্ট করবে তার লিঙ্ক পাওয়ার জন্য কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা দেখতে পারো। ওকে, তো আজকের সেটটা শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো। আজকের প্রথম কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে কি, আজকের প্রথম কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ ইন্ডিয়াস লার্জেস্ট বক্সাইট প্রডিউসার। ইন্ডিয়ার সবথেকে বড় বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটা? এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উড়িষ্যা বা ওড়িশা। এখানে বলাই হয়েছে যে ওড়িশা ইজ দ্য লার্জেস্ট বক্সাইট প্রডিউসিং স্টেট অ্যাকাউন্টিং ফর মোর দেন হাফ অফ দ্য টোটাল প্রোডাকশান অফ ইন্ডিয়া। মানে মোর দেন 50% যে প্রোডাকশান হয় আমার ইন্ডিয়া, তার মোর দেন 50% বক্সাইট কিন্তু এই উড়িষ্যাতে বা ওড়িশাতে কিন্তু প্রোডিউকশন হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটা একটু তোমাদের খটোমটো লাগতে পারে, একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন। দ্য প্লেস নুনমাটি ইন ইন্ডিয়া ইজ রিলেটেড টু হুইচ অ্যামং দ্য ফলোয়িং। এবার অনেকে যারা জানবে না তারা আন্দাজি করবে, নুনমাটি কথাটা দেখে তোমরা হয়তো সল্ট ইন্ডাস্ট্রিতে উত্তর করে দেবে, কিন্তু তা নয়। এখানে বলা হয়েছে যে একটা প্লেস আছে নুনমাটি, সেই নুনমাটিটা কোন ইন্ডাস্ট্রির জন্য সবথেকে বেশি পরিচিত? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান বি, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি। এবং এটা অ্যাকচুয়ালি কোন প্লেসটাকে বলা হয়? এটা বলা হয় হচ্ছে আসামকে। আসামকে বলা হয় নুনমাটি। এবং এখানে তোমরা সকলেই জানো যে আসামের ডিগবয়ে হচ্ছে কি হয়েছিল, আমাদের প্রথম অয়েল রিফাইনারি সেট করা হয়েছিল ইন্ডিয়ান অয়েল কোম্পানির তরফ থেকে, IOCL এর তরফ থেকে। এটা প্রথমে নাম ছিল কি, তখন সেই সময় নাম ছিল ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড, এখন নাম হয়ে গেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, মানে IOCL। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দেখো। দ্য মাথাভাঙ্গা রিভার ইজ ট্রিটেড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রিজ। অর্থাৎ কোন দুটো দেশের মাঝখানে আমাদের আন্তর্জাতিক সীমারেখা হিসেবে কাজ করে কে? মাথাভাঙ্গা নদী। এখানে তোমার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইন্ডিয়া বাংলাদেশ। এটাতে বোঝানোর কিছু নেই, জাস্ট উত্তরটা তোমাদের বলে দিলাম। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে নামচিক নামফুক ইন অরুণাচল প্রদেশ আর ফেমাস ফিল্ডস ফর। নামচিক নামফুক অরুণাচল প্রদেশে যে আছে, এটা মূলত কিসের জন্য বিখ্যাত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কোল বা কয়লার জন্য হচ্ছে এটা মূলত বিখ্যাত। খুব ভালো করে মনে রাখবে এই দুটো নাম, এই দুটো কিন্তু পরীক্ষায় অনেকবার পড়েছে এর আগেও। SSCর পরীক্ষাতে এই কোশ্চেনটা অনেকবার এসেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টু রিভার্স এমটি ইন গালফ অফ খাম্বাত। খাম্বাতের যে গাল্প আছে সেখানে কোন দুটো নদী গিয়ে মূলত পড়ে, এই যে অপশানগুলো আছে। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নর্মদা অ্যান্ড তাপ্তি রিভার। নর্মদা এবং তাপ্তি রিভার কোথায়? আমাদের গাল্প অফ খাম্বাত যে আছে সেই গাল্প অফ খাম্বাতে গিয়ে মেশে নর্মদা এবং তাপ্তি নদী। হুইচ অ্যামং দ্য ফলোয়িং মাউন্টেন পিকস ইজ নট ইন হিমালয়ান, এটা আর হবে, সরি, পিকস আর নট ইন হিমালয়ান রেঞ্জ। এই যে এখানে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা হিমালয়ান যে রেঞ্জ থাকে, মানে হিমালয়ের যে পর্বতমালা, তার মধ্যে কোন পর্বত শিখরটা থাকে না আর কি এই অপশানগুলোর মধ্যে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী আসবে? সঠিক উত্তর এখানে তোমাদের হয়ে যাচ্ছে অপশান এ, K2। ঠিক আছে, K2 কেন? K2 হচ্ছে কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে, নাকি হিমালয়ান রেঞ্জ। এটা অবশ্যই সেকেন্ড লার্জেস্ট মাউন্টেন আমাদের ওয়ার্ল্ডের এবং এটা কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে। গডউইন অস্টিন অপর নাম। ইন্ডিয়াস লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন ওয়েটল্যান্ড সিস্টেম ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং।
মানে আমাদের ভারতের ইনল্যান্ড মানে কি আভ্যন্তরীণ, ভারতের ভিতরের স্যালাইন ওয়েটল্যান্ড মানে লবণাক্ত যে জলজ ভূমি, ওয়েটল্যান্ড মানে বাংলায় তাই বলবে জলভূমি বা জলজ ভূমি যা বলবে, লবণাক্ত জলের জলভূমি কোথায় বর্তমান সব থেকে বড়। তো এটা তোমরা কিছুটা আন্দাজ করতেই পারছো। অপশান হচ্ছে কি এখানে হয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের রাজস্থান, মরুভূমি এলাকা, মরুভূমি এলাকাতেই সব থেকে দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে সম্বর লেক রাজস্থানের। দেখো বলা হচ্ছে সম্বর লেক ইন রাজস্থান ইজ ইন্ডিয়ার লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন ওয়েটল্যান্ড সিস্টেম অ্যান্ড ইট ইজ লোকেটেড ইন সম্বর লেক টাউন নিয়ার আজমের। ঠিক আছে, আজমের যে আছে সময় তোমরা যারা রেলের পরীক্ষা দিচ্ছ তারা সকলেই জানো যে আজমেরে কিন্তু আরআরবি একটা আছে, একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে, আরআরবি আজমের। তো সেই আজমেরের কোথায়, আজমের হচ্ছে আমাদের এই সম্বর লেকটা বর্তমান। এবং এটাকে কি বলা হচ্ছে, ইট ইজ দিস লেক হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ এ রামসার সাইট। এবার রামসর সাইটটা তোমাদের আমি কী জিনিস বলে দিচ্ছি। দেখো আমাদের হচ্ছে এই ওয়েটল্যান্ডকে, মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েটল্যান্ড আছে, এই ওয়েটল্যান্ডের যে ইকোসিস্টেম সেটাকে প্রোটেক্ট করার জন্য রামসার কনভেনশন সাইন করা হয়েছিল। এবং সেই রামসার কনভেনশনের আওতায় বেশ কিছু জায়গাকে, মানে বিভিন্ন দেশ, বিভিন্ন মানে ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন দেশের বেশ কিছু সাইটকে রামসার সাইট বলে চিহ্নিত করা হয়েছে, যেখানে মানে খুব এনরিচড বায়োডাইভার্সিটি আছে এবং সেগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এরকম জায়গাগুলো যেগুলোকে প্রোটেক্ট করা দরকার, এরকম কিছু স্থান সিলেক্ট করা হয় যেগুলোকে বলে রামসর সাইট। এবং এই সম্বর লেকটাও কিন্তু তার মধ্যে একটা, এটা একটা রামসর সাইট। দ্য লেক হ্যাজ এ ক্যাচমেন্ট এরিয়া অফ 5700 স্কোয়ার কিলোমিটার। এবার ক্যাচমেন্ট এরিয়া মানে কি? ক্যাচমেন্ট এরিয়া মানে হচ্ছে ওই লেকটার চারপাশে টোটাল 5700 বর্গ কিলোমিটার এলাকা থেকে জল এসে ওই লেকের মধ্যে পড়ে। মানে কোনো একটা নদী বা লেক তার চারপাশে যতটা এলাকা থেকে জল এসে ওই নদী বা লেকের মধ্যে জমা হয়, সেটাকে সেই নদী বা লেকের কী বলে, ক্যাচমেন্ট এরিয়া বলা হয়। এটা মূলত কোথা থেকে জল পায়, সেটা হচ্ছে মেড্ডা, সামাউদ, মন্থ, রূপানগড়, খারি, খান্ডেলা, এই সমস্ত নদীগুলো থেকে, এই টোটাল 5টা নদী থেকে মূলত নিজের জলটা পেয়ে থাকে এই সম্বর লেক। এই রামসার সাইট, ক্যাচমেন্ট এরিয়া, এগুলো কিন্তু তোমরা মানে তোমাদের এনভায়রনমেন্টের পেড কোর্সে পড়ানোর সময় আমি খুব ভালো করে পড়িয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের কোশ্চেন, মানে রামসার সাইট কোশ্চেনটা অবশ্যই এর জিওগ্রাফির, কিন্তু এই রামসার সাইট কী জিনিস এটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের পোর্শন। আমি তোমাদের একবার বলে দিলাম। নেক্সট 8 নম্বর কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য ফার্স্ট অর্গ্যানিক স্টেট অ্যান্ড দ্য ক্লিনেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও দিয়ে দিতে পারে, স্ট্যাটিক পোর্শনের মধ্যেও দিয়ে দিতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও দিয়ে দিতে পারে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সিকিম। দেখো বলা হচ্ছে ইন 2015 সিকিম ফুলি ইমপ্লিমেন্টেড অর্গ্যানিক ফার্মিং স্টেট ওয়াইড, বিকামিং ইন্ডিয়াস ফার্স্ট অর্গ্যানিক স্টেট। হোয়াইল ইন 2016 ইট ইজ রেস্ট্রিক্টেড দ্য ইউসেজ অফ প্লাস্টিক ওয়াটার। মানে দেখো 2015-তে এটা যে শুধুমাত্র, মানে এটা 2015-তে কী হয়েছিল, 2015-তে অর্গ্যানিক স্টেট হয়েছিল। তারপর 2016-তে কী হয়েছিল, 2016-তে এটা হয়েছিল ক্লিনেস্ট স্টেট। মানে দুটো আলাদা আলাদা এখানে আছে একসঙ্গে কোশ্চেনে, যে প্রথম অর্গ্যানিক স্টেট এবং দ্য ক্লিনেস্ট স্টেট, দুটোই কোনটা, দুটোই সিকিম। 2015-তে এটা প্রথম হয়েছিল কি অর্গ্যানিক স্টেট, কারণ এটা পুরোপুরিভাবে অর্গ্যানিক ফার্মিংয়ের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল 2015 সাল থেকে। এবার অর্গ্যানিক ফার্মিং কী জিনিস এটা তোমাদের এখানে বোঝানো খুব কষ্টকর। মানে মূলত জেনে রাখো যে সমস্ত কিছু অর্গ্যানিক, মানে কোনো রাসায়নিক সার ইউজ করা হবে না, রাসায়নিক কীটনাশক, পেস্টিসাইড ইউজ করা হবে না, সমস্ত কিছু ন্যাচারাল ওয়েতে হবে, সেটাকেই বলা হয় অর্গ্যানিক ফার্মিং। এখন তোমরা জানো যে বাজারে, তোমরা একটু বড় টাউনে যারা থাকো তারা সকলেই জানো যে অর্গ্যানিক প্রোডাক্ট, অর্গ্যানিক চাল, অর্গ্যানিক আটা, এইগুলোর কিন্তু ডিমান্ড এখন খুব হাই। মানে এগুলো কিন্তু লোকে ধীরে ধীরে জানতে শিখেছে, বুঝতে শিখেছে, এগুলো ব্যবহার করছে, এবং সেই কারণে এগুলোর কিন্তু প্রাইসও একটু হেভি হয়। তো সেই অর্গ্যানিক স্টেট হিসাবে হয়েছিল কবে, 2015-তে। তারপর 2016-তে এরা কী করেছিল, যে ইট ইজ রেস্ট্রিক্টেড দ্য ইউসেজ অফ প্লাস্টিক ওয়াটার বটলস ইন গভর্নমেন্ট ফাংশন অ্যান্ড মিটিংস and the styrofoam products becoming India's cleanest state. No one here uses plastic, no one smokes in public places, no one urinates in the open, and no one litters. Litters মানে পাবলিক প্লেসে হচ্ছে নোংরা ফেলা, নোংরা আবর্জনা ফেলা। দিস ইজ দ্য দেয়ার ইজ এ পেনাল্টি ফর এভরি ভায়োলেশন ইন সিকিম। মানে বুঝতে পারছো যে ওখানকার ল কত স্ট্রিক্ট, এবং ওখানকার সবথেকে বড় কথা মানুষ কত সচেতন। সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু সরকার যতই নিয়ম বানিয়ে দিক এই সমস্ত জিনিসগুলো অ্যাচিভ করা পসিবল নয়। সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কোনো একটা স্থানে সাধারণ মানুষ যদি সচেতন না হয় সেই স্থানের কিন্তু উন্নতি কখনোই পসিবল নয়। আমরা আমাদের যে কোনো দেশ বা রাজ্যের উন্নতির ক্ষেত্রে আমরা সবসময় কি সরকারের উপর দোষ দিই,
সরকারের হয়তো কিছুটা দোষ থাকে, কিন্তু সেখানে সাধারণ মানুষ মানে আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু যথেষ্ট দোষ থাকে। সাধারণ মানুষের চিন্তাভাবনা যতদিন না পরিবর্তন হবে ততদিন কিন্তু দেশ বা রাজ্যের পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটা কী হলো? সিকিম। এবং মনে রাখবে 2015-তে হয়েছিল অর্গ্যানিক স্টেট, 2016-তে হয়েছিল ক্লিনেস্ট স্টেট। নেক্সট কোশ্চেন, কেলো ইরিগেশন প্রজেক্ট ইজ এ ওয়াটার ডিসপিউট বিটুইন। এটা মানে ওয়াটার ডিসপিউট মানে জল বন্টন নিয়ে সমস্যা হয়েছিল। কেলো ইরিগেশন প্রজেক্ট কাদের কাদের মধ্যে? সেটা হচ্ছে ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্যে। এটা ছত্তিশগড়ে যে রায়গড় ডিস্ট্রিক্ট এর উপর যে কেলো নদী আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মহানদীর ট্রিবিউটারি, সেইখানে হচ্ছে এই কেলো ইরিগেশন প্রজেক্ট নিয়ে সমস্যাটা তৈরি হয়, যেটা 2018-তে কমপ্লিট হয়েছিল। দ্য প্রজেক্ট ওয়াজ রিসেন্টলি নিউজ ডিউ টু টাসল বিটুইন ছত্তিশগড় অ্যান্ড উড়িষ্যা স্টেট গভর্নমেন্ট ওভার শেয়ারিং অফ ওয়াটার অফ মহানদী। এটা কিন্তু তোমাদের পরীক্ষা দিয়ে দিতে পারে। 2018 সালের যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজ, এটা তোমাদের 2021-এর এটা 2021-এর এক্সামেও কিন্তু দিয়ে দিতে পারে, অবিশ্বাস্য কিছু নয়। 3 বছর আগের নিউজ দিয়ে দিতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন এরকমভাবেই সেট হচ্ছে। কোনো রেলের কিছু কিছু পরীক্ষাতে বা এসএসসির কিছু কিছু পরীক্ষাতে কিন্তু এমনও দেখা গেছে যে 2020 সালের পরীক্ষাতে 2015-16 কারেন্ট অ্যাফেয়ার্স, 17 কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু উঠে এসেছে। অতএব যদি মানে অবশ্যই 5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কারোর পক্ষেই করা পসিবল নয়, কিন্তু যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, মাথেরান হিল রেলওয়ে ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র, এবং এটা হচ্ছে একটা হেরিটেজ সাইট। কেন? কারণ এখানে কিন্তু ন্যারো গেজের রেলওয়ে স্টেশন এখন মানে রেল এখনও চলে। মাথেরান হিল রেলওয়ে ইজ এ ন্যারো গেজ হেরিটেজ রেলওয়ে ইন মহারাষ্ট্র, ইন্ডিয়া। 11 নম্বর কোশ্চেন, ইন রিসেন্ট ইয়ার্স পট বোরার হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রোডাকশন কনস্ট্রেন্ট ফর হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস ইন ইন্ডিয়া? পট বোরার কি? পট বোরার হচ্ছে এক ধরনের পেস্ট বা ইনসেক্ট যা বলবে। তো এই পট বোরারটা কোন ফসলটা ফলনের ক্ষেত্রে একটা খুব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? সেটা হচ্ছে পিজেন পি, মানে আমাদের যে মটর থাকে সেই পিজেন পির প্রোডাকশানে এটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে এই সমস্ত মানে যে সমস্ত জায়গাতে এর প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে সেখানে এখন কি হচ্ছে, বিটি চিকেন পি বা বিটি পিজেন পি চাষবাসের চেষ্টা বা চিন্তাভাবনা করা হচ্ছে। এবার বিটি মানে ব্যাসিলাস থুরিনজেনেসিস, যেটা হচ্ছে ন্যাচারালি পেস্ট রেজিস্ট্যান্ট হয়ে থাকে, যেমন বিটি বেগুন তোমরা সকলেই নাম শুনেছ। নেক্সট 12 নম্বর কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ গডস ওন কান্ট্রি? খুব বিখ্যাত কোশ্চেন, খুব বিখ্যাত কোশ্চেন এবং পপুলার কোশ্চেন। সঠিক উত্তর কি? সঠিক হচ্ছে কেরালা। গডস ওন কান্ট্রি বলা হয় কেরালাকে, এবং শুধু তাই নয়, কেরালা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির তরফ থেকে যে 50 প্লেসেস অফ এ লাইফ টাইম, মানে ন্যাশনাল জিওগ্রাফি একটা ডকুমেন্টারি বা লিস্ট বানিয়েছিল যেখানে বলেছিল যে এই ওয়ার্ল্ডের মধ্যেই 50টা জায়গাতে তোমার জীবনে কোনো মানে একজন সাধারণ মানুষের তার জীবদ্দশায় সমস্ত ওয়ার্ল্ডের এই 50টা জায়গা অন্তত একবার করে ভিজিট করা উচিত। মানে এত সুন্দর সেই জায়গাগুলো, তার মধ্যেও কিন্তু আমাদের কেরালার নাম আসে। কেরালা ইজ নোন অ্যাজ ওয়ান অফ দি 50 প্লেসেস অফ এ লাইফ টাইম বাই ন্যাশনাল জিওগ্রাফিক। মানে বুঝতে পারছো আমাদের জন্য কত গর্বের ব্যাপার। এবং এটাকে কি বলা হয়? একে বলা হয় গডস ওন কান্ট্রি। আচ্ছা, এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এখানে বোঝানোর কিছু নেই, তোমরা ভিডিওটা পজ করে একটু পয়েন্টগুলো দেখে নিও কেন একে গডস ওন কান্ট্রি বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ এয়ারপোর্ট? সব থেকে বেশি সংখ্যক এয়ারপোর্ট কোন ইন্ডিয়ান স্টেটে বর্তমান? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, গুজরাট। এখানে টোটাল 16টা এয়ারপোর্ট আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও বদোদরা এয়ারপোর্ট, রাজকোট এয়ারপোর্ট, জামনগর, ভুজ এয়ারপোর্ট, পোরবন্দর এয়ারপোর্ট, প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ বেরার ডিস্ট্রিক্ট ইন মহারাষ্ট্র ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোয়িং? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে কটন। কটনের জন্য খুব বিখ্যাত। এটা হচ্ছে মানে এটা সম্বন্ধে তোমরা নিজেরা একটু দেখে নেবে। এখানে এই জায়গাগুলো তো বোঝানোর কিছু নেই, এই জায়গাগুলো তোমরা প্লিজ ভিডিওটাকে একটু পজ করবে, পজ করে জিনিসগুলো আবার দেখে নেবে কী জিনিসটা লেখা আছে। আমি ফালতু বলে সময় নষ্ট করতে চাইছি না। 15 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ম্যানগ্রোভ কভার ইন ইন্ডিয়া? এটা খুবই ইজি কোশ্চেন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সকলেই জানো। এই কোশ্চেনটা দেওয়া হয়েছে কী জন্য? যদি কোনো তোমাদের জিজ্ঞেস করে যে সেকেন্ড কোনটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি ম্যানগ্রোভ কভার আছে ওয়েস্ট বেঙ্গলে, সেকেন্ড কোনটা? সেটা হচ্ছে গুজরাট। ওয়েস্ট বেঙ্গল টোটাল হচ্ছে 42.45% কভার করেছে ম্যানগ্রোভের, আর গুজরাট করেছে কত? 23.66%। গুজরাট হচ্ছে সেকেন্ড। এই জন্যই তোমাদের এই কোশ্চেনটা দেওয়া, যদি কোনো তোমার সেকেন্ড হাইয়েস্ট কোনটা
জিজ্ঞেস করে তোমার যাতে উত্তর দিতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বিচ ইজ অলসো নোন অ্যাজ মহাত্মা গান্ধী বিচ? মহাত্মা গান্ধী বিচ নামে পরিচিত কোনটা? সেটা হচ্ছে কোল্লাম। কোল্লাম বিচ, এটা সাউথ ইন্ডিয়ায় বর্তমান। সাউথ ইন্ডিয়ার কোথায় জায়গাটা আমারও মনে নেই, কেরালা। ওকে, কেরালাতে বর্তমান হচ্ছে কোল্লাম বিচ মহাত্মা গান্ধী বিচ নামে এটা পরিচিত, এবং এটাই হচ্ছে কেরালার প্রথম বিচ ওয়েডিং ডেস্টিনেশন। এছাড়াও এখানে কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পার্ক আছে যেটা মহাত্মা গান্ধী পার্ক নামে পরিচিত, এই বিচের কাছেই। নেক্সট 17 নম্বর কোশ্চেন, সাম পার্ট অফ দ্য ছোটনাগপুর প্ল্যাটিউ হ্যাজ এ টাইপ অফ ফ্ল্যাট টপ টেবল ল্যান্ড, ইট ইজ লোকালি নোন অ্যাজ বাই হুইচ অফ দ্য ফলোয়িং নেম? এই কোশ্চেনগুলো এরপরে 2-3টে কোশ্চেন কিন্তু তোমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে আছে, এবং এই কোশ্চেনগুলো তোমাদের পারা উচিত, কারণ এগুলো কিন্তু আমি সবই ইউটিউবে পড়িয়েছি। ইউটিউবে আমি কিছুদিন আগে এই পুরো ভারতের ভূপ্রকৃতিটা পড়িয়েছি, শুধুমাত্র এই আইল্যান্ড পোর্শনটা বাদ দিয়ে বাকি পুরোটাই পড়ানো আছে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্যাট। এটা তোমাদের কিন্তু আমি পড়েছি যে ছোটনাগপুর প্ল্যাটুতে কিছু কিছু জায়গা থেকে যেটা হচ্ছে একদম ফ্ল্যাট টেবিল টপের মতো দেখতে, এটাকে বলে প্যাটল্যান্ড বা প্যাট। এবং এটা মূলত হচ্ছে কোথায়? রাঁচি প্ল্যাটু যে থাকে, রাঁচি মালভূমি, সেই রাঁচি মালভূমিতে এটা মূলত দেখতে পাওয়া যায়। কিছু কিছু প্যাটল্যান্ড কী আছে সেটা হচ্ছে নেতারহাট প্যাট, জামিরা প্যাট আর খামার প্যাট, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। নেক্সট 18 নম্বর কোশ্চেন, এগেন এটাও তোমাদের পারা উচিত, এগুলো আমি সবই তোমাদের পড়িয়েছি। মালওয়ার প্ল্যাটু লাইফ হুইচ সাইড অফ দ্য আরাবল্লী রেঞ্জ, আরাবল্লী হিল রেঞ্জ? এটাও আমি তোমাদের পুরো ম্যাপ দেখিয়ে একদম বলে দিয়েছিলাম যে মালওয়ার প্ল্যাটু আরাবল্লী হিল রেঞ্জের কোন দিকে বর্তমান, সেটা হচ্ছে নর্থ ওয়েস্টে বর্তমান, এবং রাজস্থানের সাউথ ওয়েস্টার্নে বর্তমান। এর কিছু পার্ট কিন্তু থর মরুভূমির মধ্যে পড়ে, থর মরুভূমির মধ্যে এটা কিছু অংশ যায় মালওয়ার প্ল্যাটুর। নেক্সট 19 নম্বর কোশ্চেন, মোস্ট অফ দ্য ডেকান ট্র্যাপস লাইভ ইন হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ দ্য ডেকান প্ল্যাটু? ডেকান মালভূমির মধ্যে ডেকান ট্র্যাপ কোন জায়গাটা তোমরা সকলে জানো? ডেকান ট্র্যাপ হচ্ছে এরকম সিঁড়ির মতো মানে ধাপ হয়ে যে অংশটা নেমে গেছে সেটাকে কি বলে? এটাকে বলে ডেকান ট্র্যাপ, যেটা হচ্ছে আমাদের ব্যাসাল্ট শিলা, আগ্নেয় শিলা, মূলত ব্যাসাল্ট শিলা, মানে লাভা জমে যে ব্যাসাল্ট শিলা তৈরি হয়, ব্যাসাল্ট শিলা দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। তোমরা যদি মানে রক টাইপ পড়ে থাকো, তোমরা সকলেই জানো যে এটা হচ্ছে ইগনিয়াস রক। ইগনিয়াস রকের মধ্যে এটা ব্যাসাল্ট কিসের মধ্যে পড়ে? সেটা হচ্ছে ভলক্যানিক রকের মধ্যে পড়ে, যেটা ওই মানে আমাদের সারফেসের উপরেই লাভা জমে তৈরি হয়, সেটা হচ্ছে কি ভলক্যানিক রক। যেগুলো নিচে হয় সেগুলো হচ্ছে হাইপোব্যাসাল, আর অনেক ডিপে হলে সেটাকে বলে প্লুটোনিক রক। তো তার মধ্যে হচ্ছে আমাদের ভলক্যানিক রক হচ্ছে কি ব্যাসাল্ট আর ট্র্যাপ, এই দুটো হচ্ছে আমাদের ভলক্যানিক রকের মধ্যে পড়ে। তো যেটা তোমাদের বলছিলাম যে ডেকান প্ল্যাটুর মধ্যে ডেকান ট্র্যাপটা মূলত কোন মালভূমির মধ্যে সবথেকে বেশি পড়ে, সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান এ, মহারাষ্ট্র মালভূমি বা মহারাষ্ট্র প্ল্যাটুর মধ্যে সবথেকে বেশি পড়ে। দ্য স্টেয়ার লাইক লার্জ ইগনিয়াস প্রভিন্স অন ডেকান প্ল্যাটু নোন অ্যাজ ডেকান ট্র্যাপ, ইট ইজ কম্পোজড অফ লাভা ব্যাসাল্ট অফ ক্রিটেসিয়াস পিরিয়ড, মানে ব্যাসাল্ট রক দ্বারা এটা গঠিত হয়। অ্যান্ড মোস্ট অফ দ্য ডেকান ট্র্যাপ লাইজ উইদিন মহারাষ্ট্র প্ল্যাটু। এগুলো সব আমি তোমাদের কিন্তু পড়িয়েছি, যদি ভুলে গিয়ে থাকো প্লিজ ইউটিউবে গিয়ে ক্লাসগুলো দেখে নাও, আমি সমস্ত কিন্তু তোমাদের এগুলো পড়িয়ে দিয়েছি। 20 নম্বর কোশ্চেন, ডেল্টাস আর কমন ইন ইস্ট ফ্লোয়িং রিভার অফ ইন্ডিয়া হোয়ার এজ দে আর নিয়ারলি অ্যাবসেন্ট অফ ওয়েস্ট কোস্ট বিকজ অফ ওয়েস্ট ফ্লোয়িং রিভার? কি এটা সঠিক উত্তর? মানে এখানে বলা হচ্ছে যে আমাদের পূর্ব বাহিনী যে সমস্ত নদী, মানে যে সমস্ত নদীগুলো বঙ্গোপসাগরে গিয়ে পড়ে, সেইগুলোর মধ্যে কী হয়? ডেল্টা মানে বদ্বীপ দেখতে পাওয়া যায়। কিন্তু অপরদিকে ওয়েস্ট কোস্টে যে সমস্ত নদী, মানে পশ্চিম দিকে যে সমস্ত নদী প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে, সেই সমস্ত নদীর মোহনায় কিন্তু বদ্বীপ দেখতে পাওয়া যায় না। এর কারণ কি? তো পার্টিকুলার এই জিনিসটা আমি তোমাদের বলিনি, কিন্তু এর কারণটা তোমরা যারা একটু জিনিসটা ভালো করে জানো, যাদের একটু কনসেপ্ট ক্লিয়ার আছে তারা বলতে পারবে। এর সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে হ্যাভ লেসার ওয়াটার ভলিউম অ্যান্ড ক্যারিজ লেস রান অফ সিল্ট। রান অফ সিল্ট মানে যে পলি যে পরিমাণ বহন করে নিয়ে যায় সেটার পরিমাণ কম হয়, ওয়াটার ভলিউম কম হয়। আরও একটা কারণ আছে, সেটা তোমাদের আমি এক্ষুনি বলে দিচ্ছি। তোমরা সকলেই জানো যে আমাদের নর্মাল যে স্লোপটা, গ্রাউন্ডের যে স্লোপটা, সেটা কি হয়? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ওই যে সাউথ পোর্শানে, যে মানে আমাদের ইন্ডিয়ার যে সাউথ পোর্শান, যেখানে হচ্ছে আমাদের ওই নদীগুলো সব মিলিত এই বঙ্গোপসাগরে অথবা আরব সাগরে গিয়ে পড়ে, সেই পোর্শানে কী হয়? সেই পোর্শানে হচ্ছে আমার ন্যাচারাল স্লোপটাই হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। তাই বেশিরভাগ নদী কী হয়? বেশিরভাগ নদী গিয়ে আমার বঙ্গোপসাগরে পড়ে। আর বদ্বীপ তৈরি হওয়ার জন্য একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এক তো জলের মধ্যে প্রচুর পরিমাণে পলিমাটি থাকতে হবে, আর দ্বিতীয়ত যখন মোহনাতে আসবে, মোহনার কাছে এসে কী হবে? স্লোপটা একদম মিনিমাম স্লোপ হয়ে যেতে হবে, তাহলে কী হবে? নদীটা এসে
মোহনার কাছে বিভিন্ন ব্রাঞ্চেসে ডিভাইড হয়ে যাবে। এবার যখনই ব্রাঞ্চেসে ডিভাইড হয়ে যাবে, এই ব্রাঞ্চগুলোর মাঝখানে কী হবে, আমাদের পলিমাটি জমা হয়, এরকম মানে ট্রায়াঙ্গেল শেপের কী হবে, বদ্বীপ তৈরি হবে। ট্রায়াঙ্গেল শেপের কী হয়ে যাবে, বদ্বীপ তৈরি হয়ে যাবে বা ডেল্টা তৈরি হয়ে যাবে। এবারে তোমার হচ্ছে মানে আমাদের যে পশ্চিম দিকে যে নদীগুলো প্রবাহিত হয় সেটার ক্ষেত্রে কী হয়, সেটার ক্ষেত্রে আমরা সকলেই জানো যে সেই নদীগুলো মূলত কিসের মধ্যে প্রবাহিত হয়, সেটা হচ্ছে রিফ্ট ভ্যালি। রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এবং আমাদের পশ্চিম যে থাকে মানে পশ্চিমঘাট পর্বতমালা, সেটা কি, সেটা কম্পারেটিভলি অনেক বেশি কন্টিনিউয়াস, মানে মাঝখানে ভাগ খুব একটা নেই, পাহাড়গুলোর খুবই একদম টানা পাহাড় চলে এসেছে। যে কারণে কি হয়, নদীগুলো যখন আরব সাগরে গিয়ে পড়ে, নদীগুলো কিন্তু এখন সোজা গিয়ে পড়ে যায়, মানে এই ব্রাঞ্চেসে কিন্তু ডিভাইড হওয়ার সুযোগ পায় না। এই ব্রাঞ্চেস যে তৈরি হবে, বিভিন্ন ব্রাঞ্চ যে ভেঙে যাবে ব্রাঞ্চে বা শাখা প্রশাখা যে বিভক্ত হয়ে যাবে, সেই সুযোগটা কিন্তু পায় না। যে কারণে কী হয়, যে কারণে কিন্তু বদ্বীপ তৈরি হয় না। এবং রিফ্ট ভ্যালির মধ্যে প্রবাহিত হওয়ার কারণে সেটা কিন্তু খুব বেশি পরিমাণে পলিমাটিও বহন করে নিয়ে যেতে পারে না। তো এই সমস্ত কারণে কি হয়, পশ্চিম বাহিনী যে নদীগুলো থাকে তারা কিন্তু বদ্বীপ তৈরি করে না। তো এই জায়গাটা আমি তোমাদের মানে এই জিনিসটা আমি তোমাদের আলোচনা করেছিলাম, কিন্তু বদ্বীপ তৈরি হয় না সেই জায়গাটা আমি পার্টিকুলার বলিনি। তো এটা যারা একটু পড়েছে তারা এইটার অ্যান্সার দিতে পারবে। একটু মডারেট লেভেলের কোশ্চেন ছিল, কিন্তু কোশ্চেনটা অ্যান্সার দেওয়া যায়। Which one among the following Indian rivers originate in Maharashtra and flows through Karnataka and Andhra Pradesh and drains into the Bay of Bengal of Andhra coast? এটা একটু কঠিন কোশ্চেন, কারণ ডাইরেক্ট একদম বলেই দিয়েছে যে মহারাষ্ট্রতে উৎপত্তি হয়েছে, কর্ণাটক অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অন্ধ্রপ্রদেশের কোস্টে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই ধরনের কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন হয়ে যায়। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তরে যাবে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর টোটাল লেন্থ কত, 1290 কিলোমিটার। এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের কাছে মহাবালেশ্বর যে পর্বতমালা, সেখানে এটা মানে পর্বতমালা নয়, মহাবালেশ্বর যে আছে মহারাষ্ট্রের মধ্যে, সেই মহাবালেশ্বরে এটা উৎপত্তি হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার অফ রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারি ইজ অর আর কারেক্টলি ম্যাচড? এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, মানে প্রত্যেকটারই কিন্তু ট্রিবিউটারি সঠিক দেওয়া আছে, কোনোটাই কিন্তু ভুল দেওয়া নেই। অতএব এই কোশ্চেনে তোমরা ভালো করে দেখে নিও, এই তিনটে নামই তোমাদের মনে রাখতে হবে, তিনটে নাম থেকে আলাদা করে কোশ্চেন দিয়ে দিতে পারে। 23 নম্বর কোশ্চেন, টেল রিভার ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মহানদী। এটা উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে টেল নদী। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার অরিজিনেটস ফ্রম অমরকণ্টক অফ মাইকেল হিল? মাইকেল হিলের অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে কোন নদী? সেটা হচ্ছে সঠিক উত্তর নর্মদা। এবং এটা হচ্ছে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নর্মদারা কিন্তু আমি তোমাদের ম্যাপ দেখিয়েছিলাম। এরপর হচ্ছে চিত্রাবতী এবং পাপাগ্নি আর দ্য ট্রিবিউটারিজ অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? চিত্রাবতী এবং পাপাগ্নি কোন নদীর উপনদী? সেটা সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে পেন্নার। পেন্নার নদীর সঠিক উত্তর হয়ে যাবে এখানে, যেটা হচ্ছে আমাদের কোলার ডিস্ট্রিক্টে যে মাইসোর মালভূমি বা মাইসোর প্ল্যাটুতে এটা উৎপত্তি হয়েছে। এবং চিত্রাবতী এবং পাপাগ্নি হচ্ছে গুরুত্বপূর্ণ ট্রিবিউটারির মধ্যে পড়ছে। তো এই ছিল আজকে আমাদের সেশন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যে আমাদের এখানে কিন্তু WBCS-এর জন্য নিয়মিতভাবে MCQ ক্লাস করানো হচ্ছে। আমাদের পেড কোর্সও তোমরা জয়েন হতে পারো। আমাদের পেড কোর্সে নিয়মিতভাবে সমস্ত থিওরি ক্লাস করানো হচ্ছে। আর আমাদের চ্যানেল MH এডুকেশন ল্যাবটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ফ্রেন্ডস, আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর all of your upcoming exams. Thank you.